জামাত ইসলামের রাজনীতির প্রতি দেশের মানুষের যেমনভাবে দিন দিন সমর্থন বাড়তেছে, ঠিক একইভাবে অমুসলিমদের কাছেও জামায়াতের জনপ্রিয়তা পাল্লা দিয়ে বাড়তেছে। সাম্প্রতিক সময়ে কৃষ্ণবালা রানী নামে একজন অধ্যাপকের একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। তিনি জামায়াতের ইয়ানত এবং জামায়াতের রাজনীতি বিষয়ে বেশ কিছু পোস্ট করেছেন। তিনি লিখেন, জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতি পার্থক্য এখানেই। অন্যান্য দল যেমন বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, আর অপরদিকে জামায়াতের কর্মীরা টাকা সম্পদ দিয়ে দলের জন্য রাজনীতি করে। তিনি তার বায়তুল মালের একটা রিসিট দিয়ে পোস্ট করেন, আর এতে করে বিএনপির অনেকে কমেন্ট করতে শুরু করেন যে এটা পরিকল্পিত একটা কাহিনী। বিএনপি এমনভাবে প্রচার করতে শুরু করে যে জামাত সারা দেশ তো খাইতেছে, এখন অমুসলিমদেরকেও ছাড়তেছে না, তাদের কাছ থেকেও চাঁদা নিচ্ছে। তবে এই বিষয়টাকে কৃষ্ণবালা রানী নিজেই সুরাহা করেছেন। কৃষ্ণবালা রানী তার আরেক পোস্টে এর জবাব দেন, অনেকে বলছে জামাত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে। আসলে বিষয়টা একদম ভিন্ন। আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকে একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় আমরা জামায়াতকে সদিচ্ছায় দিয়ে থাকি। আমার ছোট বোন, বড় বোন, মেজ বোন, দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন, এবং এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণের জন্য তারা ব্যয় করে থাকেন। শুধু এখানেই না, জামাত সম্পর্কে তিনি আরও মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতকে যে কোনো কারণে পছন্দ করি। আমাদের খুলনা অঞ্চলের সবসময় জামায়াতের প্রভাব বেশি। এখানে প্রায় বাড়িতে জামায়াতের সদস্য রয়েছে। তো ছোট সময় থেকে দেখতাম আমার বাবা, ঠাকুরদা তারা জামায়াতকে সাপোর্ট করতো। দাঁড়িপাল্লার স্লোগান দিতে জামায়াতের নেতাকর্মীরা আমাদের বাসায় আসতো। বিশেষ করে তখনকার সেলিম স্যার, আতাউর ডক্টর, ওনারা বেশি আসতো। বাসায় চা খেত, দল নিয়ে অনেক আলোচনা করত। কিন্তু একটা ইসলামিক দলকে সাপোর্ট করার বিষয়টা আমার কখনোই ভালো লাগতো না। তখনই আমি ক্লাস 10-এ পড়ি। তখন বাবার সাথে ঝগড়া করি এ বিষয়ে। এরপর আমি জামায়াতকে নিয়ে কিছু স্টাডি করি। তখন বুঝতে পারি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এর মধ্যে জামায়াত ভালো। এদের মধ্যে চাঁদাবাজি নেই, দলের মধ্যে গ্রুপিং নেই, সব দিক থেকে ভালো। এরপর জামায়াতের প্রার্থী পরোয়ার স্যারকে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করি। এখন শুধুমাত্র জামায়াতকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত দেশ, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য জামায়াতকে সাপোর্ট করি। বিভিন্ন দল জামায়াতকে নিয়ে যতই প্রোপাগান্ডা চালাক না কেন, সত্য একদিন বেরিয়ে আসবে। ঠিক একইভাবে সত্য সবার সামনে উন্মোচিত। এটা সবার কাছে প্রমাণিত, জামাত কারো কাছে চাঁদাবাজি করে না, কারো কাছে দখলদারি জোর জবরদস্তি করে না। আপনি দেখবেন জামাতের চেয়ারম্যান যে এলাকার ভেতর রয়েছে সেখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা অন্যান্য সামগ্রী বিতরণকালে সেখানে কোনো ঝামেলা হয় না। আপনারা তো সেই চেয়ারম্যান এবং মেম্বারের কথা বললাম। জামাতের দুজন মন্ত্রী ছিল জোট সরকারের আমলে। পরবর্তীতে 111-এর সরকার যখন সব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের খোঁজ করলো, তখনও কিন্তু ওই দুজন মন্ত্রীকে কোনো কিছুই তাদের বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি। দুর্নীতির ছিটেফোঁটা পায়নি তাদের কাছে আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী। তৎকালীন সময়ে বিএনপির সাথে জোট ছিল, যদিও বিএনপি ওই 5 বছরে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। তবে সেখানকার সময়ও দুজন জামাতের মন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি কেউ। দেখেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একবার বলছিলেন, জামায়াতের যতজন কর্মী ততটাই জামাতের ব্যাংক। কারণ জামাতের যারা কর্মী রয়েছেন তারা প্রত্যেকেই দলকে একটা অংশ ইয়ানত দিয়ে থাকেন। তারা পাওয়ার জন্য রাজনীতি না, বরং দেওয়ার জন্যই রাজনীতি করে থাকেন, যার কারণে জামাতের আর্থিক সমস্যা কোনো সময় হয়নি। বিগত 15 বছরে আওয়ামী সরকার জামাতের যত প্রতিষ্ঠান ছিল, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, কোচিং সেন্টারগুলো সবগুলোই কিন্তু ধ্বংস করতে চেয়েছিল বা তাদের নিয়ন্ত্রণে চেয়েছিল আর্থিকভাবে ধ্বংস করে জামায়াতকে শেষ করে দেওয়া। তবে কোনো কিছুই আটকাতে পারেনি, কারণ ওই যে জামাতের একটা ব্যাংক রয়েছে যেটা বায়তুল মাল বা ইয়ানত বলেন, সেটার কারণে জামাত তখনকার সময়েও কিন্তু ভালো অবস্থানে রয়েছিল আর্থিকভাবে। বরঞ্চ তখনকার সময়ে কর্মীরা আরও বেশি ইয়ানত দেওয়া শুরু করলো যখন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।
তো প্রিয় দর্শক, কৃষ্ণবালা রানী এবং ভবিষ্যতে জামাত ক্ষমতায় গেলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, একটা লাইক করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।